সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকে আলোচনার বিষয় গরমে নাক কান গলা রোগের উল্লেখযোগ্য সমস্যা ও প্রতিকার, প্রেজেন্টেড বাই ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, সৌজন্যে ম্যারো ক্লাব। এবং আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আজকে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন নাক কান রোগ গলা রোগ বিশেষজ্ঞ এবং আমাদের অত্যন্ত সুপরিচিত একজন সার্জন এবং স্যার অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান স্যার, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, সাবেক পরিচালক, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। স্যার, আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। এখন তো স্যার প্রচণ্ড গরম, আমরা দেখতেছি যে গরমের এই সমস্যার সাথে সাথে মানুষের ঘাম, এর সাথে সাথে টনসিলাইটিস এবং গলার সমস্যা অনেক কিছু জড়িত। তো আমি প্রথমে আপনার কাছে জানতে চাবো যে এই যে গরমে নাক কান গলা রোগের আসলে কি কি কমন সমস্যা আমরা দেখতে পাচ্ছি এখন স্যার? আপনি অলরেডি বলেই ফেলছেন এটা, যে গরমের মধ্যে মানুষের গলা ব্যথা হয় বিশেষ করে। তো গলা ব্যথার তো বিভিন্ন কারণ থাকে আমাদের দেশে। মানুষ গলা ব্যথা বলতেই শুধু টনসিল বোঝে, কিন্তু গলা ব্যথা বলতেই শুধু টনসিল না, এর সাথে আমাদের ফ্যারিংস নামে একটা অর্গান আছে পাশেই, সেটাও প্রদাহ হয়। যেহেতু আপনার বাইরে টেম্পারেচার অনেক বেশি আর বডি টেম্পারেচার অনেক কম, এই দুইটার পার্থক্যের কারণে আমাদের শরীরটা অ্যাক্লিমেটাইজ করতে পারে না, বাইরের আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারে না। তখনই বডি বিভিন্নভাবে রিয়াকশান করে সেটার থেকে প্রতিকার বা প্রতিহত করার চেষ্টা করে। এই প্রতিহত করার চেষ্টা করতে যেই তার টনসিলে প্রদাহ হয়, ফ্যারিংসে যেসব টনসিল থাকে সেখানে প্রদাহ হয়, যেগুলোকে আমরা টনসিলাইটিস বলি, ফ্যারিঞ্জাইটিস বলি। বিশেষ করে আপনার অ্যালার্জির সমস্যাটা এই সময় খুব বেশি হয়, কারণ প্রচুর ধুলাবালি থাকে। সেই ধুলাবালিটা নাকে এবং গলা, এটা হলো ক্রস রোড আমাদের বডিতে, নাক এবং গলা দিয়ে আমাদের মুখ দিয়ে আমরা সব কিছু খাই। ওই ক্রস রোডের মধ্যে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়, কারণ ওখানে কতগুলা ন্যাচারাল ট্র্যাপিং অর্গান আছে যেগুলো এই ধুলাবালিগুলোকে ট্র্যাপ করে। ওই ট্র্যাপ করতে যে ওগুলো ওখানে ট্র্যাপিং হওয়ার পরে ওগুলা বডির কিছু রিয়াকশান হয়। এই রিয়াকশানের মধ্যেই আপনার এই টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস এগুলো হইতে পারে। এটা অ্যালার্জির কারণেও হইতে পারে অথবা প্রদাহ ইনফেকশনের কারণে হইতে পারে। কারণ আপনি জানেন যে আমাদের শরীরে কতগুলো নর্মাল কমন সেল আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস আছে। যখন তারা এই বাইরের এইসব অবাঞ্ছিত জিনিসের সাথে তারা ফাইট করতে থাকে, তখন দেখা যায় যে এক পর্যায়ে তারা ফাইট করে পারে না, তখন দেখা যায় যে এই অর্গানগুলো নিজেরাই অসুস্থ হয়ে পড়ে। তো তখনই আমরা হয়তো টনসিল অসুস্থ হয়ে গেলে টনসিলাইটিস বলি, ফ্যারিংস অসুস্থ হয়ে গেলে ফ্যারিঞ্জাইটিস বলি। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্য। স্যার, আপনি যে বিষয়টা বললেন যে গরমের কারণে এখন অসুস্থতা বা এই সমস্যাগুলো মারাত্মক দেখা দেয়, তো আমরা যদি একেবারে স্পেসিফিক জানতে চাই যে এই ধরনের যে সমস্যাগুলো যখন রোগীরা নিয়ে আসে, সেক্ষেত্রে আসলে তাদের কি কোনো পরীক্ষা নিরীক্ষা জরুরি, বা কি কি পরীক্ষা করলে আসলে বুঝতে পারবে যে এটা কোনো জটিলতার দিকে যাচ্ছে নাকি সুস্থ অবস্থা আছে, যদি একটু বলতে চান? আসলে ইএনটি যে রিজিয়নটা, সেই রিজিয়নে পরীক্ষা নিরীক্ষা তেমন কোনো প্রয়োজন নেই। এখানে রুগীর যে কমপ্লেইন করে বা রুগী যে সমস্যাগুলোর কথা বলে, সেখান থেকেই কিন্তু আপনার ম্যাক্সিমাম ডায়াগনোসিস হয়ে যায়। কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা যে একদম করি না তা না। যেমন কোনো সময় যদি নাকে তার সর্দি থাকে, তার সাথে মাথা ব্যথা থাকে, জ্বর থাকে, তখন আমরা হয়তো একটা সাইনাসের এক্সরে করতে দিই। কিংবা অনেক সময় নাকের পিছনে একটা টনসিল থাকে, যেটাকে আমরা অ্যাডিনয়েড বলি, সেটা বড় হয়ে তার নাক বন্ধ হয়ে গেছে, সেটা দেখার জন্য হয়তো আমরা একটা এন্ডোস্কোপিক এক্সামিনেশন করি অথবা একটা এক্সরেও করতে পারি। এছাড়া আমাদের ইএনটিতে তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা খুব বেশি প্রয়োজন হয় না। যেটা মোস্টলি থাকে উপসর্গ থেকেই আমরা সাধারণত ডায়াগনোসিস করে ফেলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার থেকেও ডাক্তারের সাজেশন এবং পেশেন্ট অ্যানালাইসিসটা অনেক বেশি জরুরি। জি, এবং রোগীকে উপসর্গ শুনে ওই পরীক্ষাগুলো করা, ওইটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ইএনটির জন্য। এক্ষেত্রে তো আমরা বলতে পারি তাহলে রোগীদেরকে একেবারে সঠিক ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং সঠিক পরামর্শ নেওয়াটা অনেক বেশি জরুরি বোধহয়। খুবই জরুরি। আপনি অবাঞ্ছিত কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনি অর্থ অপচয় করার চেয়ে আপনি যদি প্রপার ডাক্তারের কাছে যান এবং সে যদি আপনাকে মনোযোগ সহকারে আপনার উপসর্গগুলো শুনে এবং মনোযোগ দিয়ে আপনাকে দেখে, 98% রোগী সেখানে ভালো হয়ে যায়। এতে রোগীরও একটা কনফিডেন্স ডেভেলপ করে, ডাক্তারও একটা প্রপার ট্রিটমেন্ট। রাইট স্যার, আমি মনে হয় যে আমাদের দর্শকরা আপনার এই কথা শুনে অনেক বেশি অনুপ্রাণিত হবে যে আসলে আমরা কিন্তু এই যে টেস্টের জাতাকলে বলি বা এইটার ভিতরে পড়ে কিন্তু অনেক ধরনের
অযথা আমরা যেটাকে অপচয় বলি, আবার হ্যারাসমেন্টের ব্যাপার আছে, রোগীরা ভয় পেয়ে যায়, সেখানে আপনার এই কথাটা অনেকটা আশার সঞ্চার করবে যে এক্ষেত্রে আসলে চিকিৎসকের পরামর্শ এবং নিবিড় তত্ত্বাবধানটা অনেক বেশি জরুরি। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খুব চমৎকার তথ্য আমাদেরকে বলার জন্য। আমি একটু স্যার আপনাকে জানতে চাবো যে এখন তো গলা ব্যথা, যেটা আমরা বলি গলায় অনেকটা ব্যথা হচ্ছে, এক্ষেত্রে একটা মানে বলা চলে যে একটা সাধারণ সমস্যাই যে গলা ব্যথা হলে অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই ফার্মাসি থেকে কোনো একটা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলছেন পরামর্শ ছাড়াই। এটা আসলে কতটা মারাত্মক বিষয় হয়ে যেতে পারে স্যার, যদি একটু বলতেন। এখানে আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দেশের রোগীরা যখনই গলা ব্যথা হয় ভাবে যে টনসিলি ইনফেকশন হয়েছে, তো তারা টনসিলি ইনফেকশনে তারা নিজেরাই ফার্মেসিতে যে বলে যে আমার টনসিলাইটিস হয়েছে, আমাকে কিছু ওষুধ দেন। তখন যে ন্যাচারালি যারা মানে ফার্মেসিতে থাকে তারা ম্যাক্সিমাম আমাদের দেশে প্রফেশনাল কোনো ফার্মাসিস্ট থাকে না, এরা সবাই খুবই লোক মানে এডুকেটেড লোক, বি গ্রেড সি গ্রেড স্যার আমরা যেটাকে বলি ফার্মাসিস্ট স্যার, যার ফলে তারা হয়তো আমাদের কোনো একটা প্রেসক্রিপশন দেখছিল যে টনসিলাইটিস লেখা, তাতে কি অ্যান্টিবায়োটিক দিছি, দেখা গেলো সেটার খাওয়া দরকার ছিল 20টা বা 21টা, 2টা বা 3টা দিয়ে দেয়, এবং ওই 2-3টা খেয়ে রুগী দেখা যায় যে রেজিস্ট্যান্স করে। তবে ধরেন মোস্ট অফ দ্য টাইম যদি টনসিলাইটিস বলি বা যে কোনো ফেরিনজাইটিস বলি বা সাইনোসাইটিস বলি, এখানে যদি কোনো জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ না থাকে, আমাদের খুবই কম সময় সুযোগ আছে যে অ্যান্টিবায়োটিক ইউজ করার। আমরা অনেক রুগী আছে যাদেরকে অ্যান্টিবায়োটিক ছাড়াই আমরা শুধু অ্যানালজেসিক, ধরুন প্যারাসিটামল জাতীয় ওষুধ বা একটু অ্যান্টিহিস্টামিন মানে অ্যালার্জির কমের ওষুধ, এই 2টো ওষুধ দিয়েই আমরা ভালো করতে পারি, এবং প্রচুর পরিমাণ পানি বা পানীয় জাতীয় খেতে দিলেই রুগী সুস্থ হয়ে যায়। কিন্তু এই যে আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের যে অপচয় হচ্ছে, এতে কিন্তু অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি দেখা যায় যে আমরা যেখানে ফার্স্ট জেনারেশন অ্যান্টিবায়োটিকে আমাদের কাজ হতো, এই ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক রুগীরা কিনে খাওয়ার কারণে সেটা দেখা যায় সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিকেও কাজ হচ্ছে না। ইভেন এমনও হয় যে যখন তাদেরকে লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক দিতে হয় তখন অনেক হাই ডোজে এবং অনেক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়। এটাই হলো সবচেয়ে বড় খারাপ জিনিস। সুতরাং আমি রুগীদেরকে পরামর্শ দিব বিনীতভাবে যে আপনারা যদি সেরকম কোনো অসুবিধা হয়, গলা ব্যথা বা ইয়ে হয়, তাতে আপনি শুধু প্যারাসিটামল আর সাথে একটু অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খাবেন। তারপরে যদি আপনাদের 5-6 দিন খাওয়ার পরেও ভালো না হয়, আপনার কোনো একজন MBBS ডাক্তার বা কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, যেখানে আপনার টাকাও সেভ হবে এবং আপনার প্রপার ট্রিটমেন্টও পাবেন। এতে কিন্তু ইন দ্য লং টার্ম দেখা যায় যে আপনার আর অনেক আজে বাজে অ্যান্টিবায়োটিক খেয়ে বা অনেক কিছু করে আপনার শরীর ক্ষতিকর কিছু হবে না। স্যার আপনাকে ধন্যবাদ জানাই। আমি আপনার কথার সাথে একটু যোগ করতে চাই যে আমরাও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে এখন কিন্তু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বা এখন একটা শব্দ যুক্ত হয়েছে অকার্যকর অ্যান্টিবায়োটিক, অর্থাৎ মানুষের শরীর এখন অ্যান্টিবায়োটিকের সাথে এমন বেশি একটা মানে অবস্থার সৃষ্টি হয়েছে যে অ্যান্টিবায়োটিক এখন শরীরের উপর কাজ করছে না। এবং এক্ষেত্রে কিন্তু আপনি যেটা বললেন যে এই যে যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণেই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা একটু দর্শকদের কাছ থেকে আসবো। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে ডক্টর টিভির বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য সমাধান, এবং আমাদের আজকের আলোচনার বিষয় গরমে নাক কান গলা রোগের উল্লেখযোগ্য সমস্যা প্রতিকার, প্রেজেন্টেড বাই ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি, পাওয়ার্ড বাই ম্যারো ক্লাব। এবং আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান স্যার, বিশিষ্ট নাক কান রোগ গলা বিশেষজ্ঞ এবং সাবেক পরিচালক, জাতীয় নাক কান রোগ গলা ইনস্টিটিউশন, তেজগাঁও। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে অ্যান্টিবায়োটিকের সমস্যা, আমরা এটা নিয়ে কথা বললাম। আমি একটু স্যার আপনার কাছে জানতে চাবো যে এখন তো এই যে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে স্বাভাবিকভাবে এখন সবার ভিতরে মানে ঠান্ডা পানি বা ফ্রিজের পানি খাওয়ার কিন্তু আসলে এটা মানে স্বাভাবিকভাবে আমার আপনারও খেতে হচ্ছে, এবং এটা না খেলে হয়তো দেখা যায় যে শরীর থেকে ডিহাইড্রেশন হচ্ছে। ঠান্ডা পানি এক ধরনের স্বস্তির আমাদেরকে একটা অবকাশ দিচ্ছে। এখানে এই যে প্রচণ্ড ঠান্ডা পানি খেলে স্যার, এখানে কি কোনো অতিরিক্ত ঠান্ডা পানি খেলে আমাদের নাক কান মানে এই ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে কি স্যার? অবশ্যই, কারণ আপনি যখন বাইরে টেম্পারেচার আপনি 40 আর আপনার শরীর হলো 36.4, আপনি যখন একটা ঠান্ডা জিনিস খাবেন, ঠান্ডা জিনিস খেতে আপনার লাভ নাই, কারণ আপনি যখন ঠান্ডা জিনিস খাবেন এটা গলা পর্যন্ত ঠান্ডা থাকবে, গলার পরে এটা গরম হয়ে যাবে। কিন্তু এই যে ইম্প্যাক্টটা, যে ঠান্ডা জিনিস যে প্রথম যে প্রাইমারি যে আমাদের শরীরে প্রতিরোধ করে টনসিল, এবং টনসিলের মতো আরও অনেকগুলো জিনিস আছে, ওগুলো তখন সরাসরি অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হয়ে গেলে দেখা যায় ওই টনসিলগুলো যুদ্ধ করতে করতে তারা আর পারে না, তখনই দেখা যায় যে সেগুলা ইনফেকশন হয়ে যায়
বা অ্যালার্জির সমস্যা হয়, মেইনলি এই দুইটাই হয়, ইনফেকশন অথবা অ্যালার্জি। আমরা যেসব রোগী চেম্বারে পাই মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে এগুলো এই ঠান্ডা এবং গরমের যে সংমিশ্রণে যে চেঞ্জটা হচ্ছে, চেঞ্জটা তারা নিতে পারে না। তখনই দেখা যায় হয় অ্যালার্জির সমস্যা নিয়ে আসে অথবা ইনফেকশন নিয়ে আসে। তা আমি বলবো যে আপনি 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ার চেয়ে 5 গ্লাস আপনার নর্মাল পানি খান। কারণ আপনার মেইন উদ্দেশ্যটা কি, যে আপনার শরীরের ভিতরে পানি জাতীয় জিনিস কমে গেছে, সেটা পূরণ করা। সুতরাং ঠান্ডা পানি তো আপনার এই কাজটা করতে পারতেছেন না। ওটা মনে হয় সাময়িক একটা স্বস্তি দিচ্ছে, কিন্তু একটা দীর্ঘমেয়াদী ক্ষতি করে ফেলছে আমাদের ক্ষতি করে ফেলছে। আবার প্লাস আপনি যদি খুব ঠান্ডা পানি খান, দেখা যায় আমাদের রক্ত চলাচলের নালীগুলো হঠাৎ করে ভ্যাসোস্পাজম বলি আমরা, হঠাৎ করে এগুলো কনস্ট্রিকশন হয়ে যায়, বন্ধ হয়ে, তাতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং যারা ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস, আমি তাদের জন্য পরামর্শ দিব যে আপনি 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ার চেয়ে 5 গ্লাস নর্মাল পানি খান। কারণ আপনার পানি পূরণ করতে হবে। শরীরে যে পানিটা আপনার চলে গেছে গরমের কালে নিঃশ্বাস প্রশ্বাসে, সোয়েটিংয়ে, ইউরিনের সাথে, সেটা রিপ্লেস করেন নর্মাল পানি দিয়ে। তাতে আপনি সুস্থ থাকবেন। এবং হাইড্রেশন ইজ খুব ইম্পর্টেন্ট, কিন্তু টেম্পারেচার ইম্পর্টেন্ট না, যে আপনি কোন টেম্পারেচারে খেলেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু বডি হাইড্রেশন হইতে হবে, পানিও দিতে হবে বডিতে। স্যার আমার মনে হয় যে এখনকার সময়ের জন্য আপনার এই কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমাদের সাধারণ দর্শকরা এখান থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি তথ্য পাবেন, যে আপনারা অনেক বেশি ঠান্ডা পানি 1 গ্লাস না খেয়ে আপনি নর্মাল পানি আপনার হাইড্রেশনের জন্য 5 গ্লাস খান। এটা খুব চমৎকার একটা পরামর্শ আপনার পক্ষ থেকে, স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু স্যার জানতে চাইবো আপনার কাছে যে যাদের আমরা যেটাকে প্যারিনজাইটিস বলি, যে এই গলার প্রদাহ, এই যে ফ্রিকোয়েন্ট যাদের প্যারিনজাইটিস হয়, এই সময় আসলে তাদের জন্য আমরা কি ধরনের পরামর্শ দিতে পারি বা কি করতে পারে তারা, স্যার? ফ্যারিনজাইটিসটা আপনার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে ফ্যারিনজাইটিস যখন হয় তখন মোস্ট অফ দ্য টাইম ফ্যারিনজাইটিস হয় অ্যালার্জির কারণে। কারণ আমি আপনাকে একটু আগে বলছি যে এটা হলো ক্রস রোড, আমাদের নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ে এবং মুখ দিয়ে খাই, এই যে দুইটা চ্যানেল যে ফ্যারিংসের মধ্যে এটা সংযোগ করে, এই সংযোগের এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট করে। সুতরাং আপনি যদি ফ্যারিনজাইটিস হলে আপনাকে সবসময় খেয়াল করতে হবে যে এই জায়গাটা আমার খুব ইম্পর্টেন্ট জায়গা। কারণ এখানে ক্রস রোডে একটু জাম লেগে গেলে, যেমন বিরাট বিশাল চারিদিকে জাম লেগে যায়, ঠিক এখানের মধ্যেও যদি কোনো ইনফেকশন হয়, এটা পুরো এফেক্টটা শরীরের মধ্যে পড়ে। সুতরাং ফ্যারিনজাইটিস হয়ে গেলে আপনার এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে আপনার যখন গলা ব্যথা হবে, ফ্যারিনজাইটিস হবে, তখন এটার সাথে জ্বর আছে কিনা। যদি কোনো জ্বর না থাকে, তাইলে আমি একটু আগে আপনাকে বলছি যে শুধু প্যারাসিটামল এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেলেই, যেহেতু এটা অ্যালার্জি রিলেটেড, এবং আমরা যে রুগীগুলো দেখি এগুলো ম্যাক্সিমামই অ্যালার্জি রিলেটেড। এবং দেখেন অনেক সময় আমাদের এখানে অনেক টনসিল ও ফ্যারিংসের একটা অংশ অপারেশন করে ফেলে। যদি কোনো টনসিল বা ফ্যারিংসে কোনো ইনফেকশন না হয়, সাথে জ্বর না থাকে, তাইলে কিন্তু এই ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়া এবং অপারেশন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং এটা অপরাধ হিসেবে ধরা হয়। যে আপনি অ্যালার্জিক ফ্যারিনজাইটিস বা অ্যালার্জিক টনসিলাইটিস আপনি এইসব অপারেশন করছেন বা অ্যান্টিবায়োটিক খাবেন কেন? আপনার যদি জ্বর না থাকে তাহলে এক্ষেত্রে রোগী কোনো ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা, অবশ্যই সম্ভাবনা আছে। কারণ এগুলো তো আমাদের গলার মধ্যে পুলিশ হিসেবে কাজ করে। তাইলে আপনার বাসায় যদি দারোয়ান রাখেন, আর আপনি সে দারোয়ান যদি আপনি প্রোটেক্ট করতে না পারে, তাইলে আপনি দারোয়ান রাখাটা ব্যর্থ হয়ে যাবে, স্যার। সুতরাং এগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। আর বিশেষ করে টনসিলে যাদের ইনফেকশন এবং অ্যালার্জির কারণে যাদের টনসিলাইটিস হয় বা ফ্যারিনজাইটিস হয়, তাদের যদি টনসিল রিমুভ করা হয়, দেখা যায় কিছুদিন পরে তারা অ্যাজমা নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়। সুতরাং এই ব্যাপারে রোগীদের এবং ডাক্তারদেরকে খুব সচেতনভাবে এই ডিসিশনটা নেওয়া উচিত, যে ফ্যারিনজাইটিস এবং টনসিলাইটিস ট্রিটমেন্ট করার ব্যাপারে। এক্ষেত্রে স্যার আমরা যদি বলি যে রোগীদের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন, কারণ সে হয়তো ট্রিটমেন্টের নামই নিজের এমন ক্ষতি করে ফেলছে, এবং সে হয়তো আত্মতৃপ্তিতে ভুগতেছে, আমি তো ভালো ট্রিটমেন্ট করিয়েছি, অপারেশন করেছি, আমি সুস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু পরিণামে দেখা যাচ্ছে যে সে তার নিজের ক্ষতিটাই করে ফেললো। এবং অনেক রোগী আমাদের কাছে এসে বলে, স্যার আমার টনসিল হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না, ফেলে দেন। তখন হয় কি, আমরা রোগীদের যদি একটু মনোযোগ সহকারে তার উপসর্গগুলো শুনি, দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম তার কোনো জ্বর নাই, কিন্তু বারবার গলা ব্যথা হচ্ছে। তো বারবার জ্বর নাই, গলা ব্যথা হচ্ছে, মানে মোস্ট অফ দ্য টাইম অ্যালার্জির সমস্যা। এই ধরনের রোগীর ব্যাপারে খুব কেয়ারফুলি আমাদেরকে ডিসিশন নিতে হয়। এখানে কোনো অবস্থাতেই টনসিলেক্টমি বা টনসিল অপারেশন করার জন্য কোনো পরামর্শ দেওয়া কখনোই উচিত না, করাও ঠিক না। এটা তাতে হবে কি, রোগীর আরও দেখা যায় যে 6 মাস পরে সে আরও দ্বিগুণ সমস্যা নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়।
স্যার এক্ষেত্রে আপনি যেটা মানে অ্যালার্জিক বা জি। আমরা যেটাকে বলি যে ইমিউনোগ্লোবুলিন যেই জটিলতাটা, এক্ষেত্রে কি তাহলে ট্রিটমেন্টটা কিছুটা মানে স্কিনের দিকে চলে যাবে এরকম কোনো না, বিষয় স্যার? এখানে ট্রিটমেন্ট যেটা, সেই ট্রিটমেন্ট হলো যে প্রিভেন্টিভ ট্রিটমেন্টে যেতে হবে। এখানে টোটালি কিউরেটিভ কোনো ট্রিটমেন্ট নাই। নাই, right, এটা রুগীকে বুঝাইতে হবে, সময় দিতে হবে যে আপনার কিউরেটিভ ট্রিটমেন্ট নাই, প্রিভেন্টিভ। কারণ আমাদের দেশে ঢাকা শহর হলো নাম্বার 1 পলিউটেড সিটি। right, sir. এখানে থাকবে, আমার অনেক রুগী আছে যারা অ্যালার্জিক ফ্যারিঞ্জাইটিস বা টনসিলাইটিসে ভুগছে, যারা কানাডা বা অন্যান্য শীত প্রধান দেশে চলে গেছে, উইদাউট মেডিসিন তারা সুস্থ হয়ে গেছে। টোটালি এখানে এনভায়রনমেন্ট একটা কি রোল প্লে করতেছে স্যার? কি রোল না, এনভায়রনমেন্ট মেইন রোল প্লে করতেছে স্যার। সুতরাং আপনাকে রুগীকে বলতে হবে, যেমন আমি কমনলি আমার পেশেন্টদেরকে আমি বলি যখন অ্যালার্জি নিয়ে আসে, যেমন ফ্যান খুব স্পিডে চালায়, আমরা যখন গরম হয় তখন কি খুব স্পিডে ফ্যান চালাই, ঘাম হচ্ছে, ছোট ছোট বাচ্চার মায়েরা বলে যে আমার বাচ্চা অনেক ঘামায়, ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিই, বাচ্চাদের নাক বন্ধ হয়, গলা বন্ধ হয়ে আমাদের কাছে আসে। আমি বলি আপনি ফ্যানটা স্লো করে দেন, ওকে নাতিশীতোষ্ণ একটা অবস্থাতে রাখেন। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে পরের বার যখন সেকেন্ড ভিজিট আসে বলে স্যার আমার বাচ্চা অনেক ভালো আছে। তারপর আমরা ডায়েট সম্পর্কে বলি, যেমন খুব ইম্পর্টেন্ট একটা ডায়েট হলো কলা খাওয়া। কলার মধ্যে হিস্টামিন নামে একটা জিনিস আছে, যারা ছোট বাচ্চারা অনেক কলা খাওয়ায়, এই কলা খাওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে হিস্টামিন রিলিজের কারণে তার বডিতে অনেক অ্যালার্জির রিয়াকশন হয়। আমি মনে করি যে আপনি কলা খেতে দিবেন না। তারপর ঠান্ডা জিনিস খেতে দেবেন না, আইসক্রিম, ফ্রিজের কোনো ঠান্ডা পানি বা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা না ছাড়া পর্যন্ত ওইটাকে খেতে দেওয়া, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারি। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমাদের দেশে আমরা রুগীদেরকে বলি যে ঠান্ডা পানি দিয়ে গোসলটা যেন না করে, কুসুম কুসুম গরম পানি বা একটু বেশি গরম পানি দিয়ে যেন গোসল করে, এবং গোসল করে উঠে চুলগুলো যেন, শরীরটা যেন তাড়াতাড়ি ড্রাই করে ফেলে, এবং তেল ব্যবহার না করে। যেমন মাথার মধ্যে চুল থাকলে চুলের মধ্যে তেল দিলে ঠান্ডার কারণে আমাদের নাক, গলা, ফেরিংস, টনসিল এগুলো সব প্রদা হয়, এবং মোস্টলি অ্যালার্জির কারণে। এই প্রিভেন্টিভ জিনিসগুলো যদি কেউ ফলো করে, আমি একদম শিওর যে তার কোনো অ্যান্টিবায়োটিক খেতে হবে না, তার কোনো ডাক্তারের কাছেও যেতে হবে না। কিন্তু আমরা এই ছোট টিপসটা রুগীদেরকে সাধারণত দিই না বলে হয় কি, এই রুগীরা বারবার একজন ডাক্তারের কাছে যায়, অথবা ডাক্তার চেঞ্জ করে একজনের পর একজন যেতে থাকে, কিন্তু তার রোগের কোনো উপশম কমপ্লিকেটেড জায়গায় চলে যায় এবং আলটিমেটলি দেখা যায় তার কোনো উপশম হয় না, সে হতাশায় ভোগা শুরু করে। স্যার আপনার আলোচনায় আমার মনে হয় যে রোগীরা অনেক বেশি আশার সঞ্চার পাবে, আপনার আলোচনা থেকে অনেক বেশি আশান্বিত হবে আমাদের রোগীরা, যে এখানে জটিলতাগুলো খুবই ছোট জটিলতা, কিন্তু এটাকে আমরা আসলে মানবিকভাবে এটাকে আমরা জটিল করে ফেলি আর কি, যেটা আমরা রোগীদের সাথে কমিউনিকেশনে আমাদের একটা প্রিভেন্টিভ সাইডটা আমরা রোগীদের কাছে ইগনোর করে রাইট স্যার। স্যার খুব চমৎকার বলছিলেন। আমরা একেবারে শেষের দিকে একটু আপনাকে জানতে চাইবো যে এখন তো গরমের কারণে সাইনাসাইটিস, আমরা যেটাকে বলি সাইনাস বা সাইনাসাইটিসের প্রবলেম, এই ধরনের রোগীরাও তো আসে আপনাদের কাছে স্যার। এটা আসলে কি কি সমস্যা নিয়ে আসতে পারে বা কি কি সমস্যা নিয়ে আসছে এখন স্যার? সাইনাসাইটিস রোগী আমাদের এই সময় সবচেয়ে বেশি আসে, যে এসে বলে যে নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে পানি পড়ে, হাঁচি কাশি সর্দি পড়তে থাকে, অনেকের মাথা ব্যথা কমপ্লেন করতে থাকে, রাত্রে ঘুমের মধ্যে দেখা যায় বলে নাক বন্ধ হয়ে যায়, মুখ খুলে শ্বাস নেয়, আলটিমেটলি গলা ব্যথা নিয়েও আমাদের কাছে আসে। তো আমি আগেই বলছি যে সাইনোসাইটিস বা ফ্যারিঞ্জাইটিস বা রাইনাইটিস সবই কিন্তু ওই পরিবেশগত কারণেই মোস্টলি এই জিনিসগুলো হয়। কারণ আমাদের নাকের মধ্যে কিন্তু ন্যাচারাল ওয়েতে অনেক প্রোটেকশন আছে, অনেক প্রোটেকটিভ মেকানিজম আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছে। তো ওই যখনই আমাদের নাকে যখন ধুলাবালি ঢুকলো, সেই জিনিসগুলো ট্র্যাপিং অনেকগুলো অর্গান থাকে, তো ওই ট্র্যাপ যখন হয়ে যায় তখন ওটার বিরুদ্ধে আমাদের বডিতে নর্মাল কিছু রিয়াকশান হইতে থাকে। এই নর্মাল রিয়াকশানেরই একটা হলো যে নাক দিয়ে পানি পড়া, হাঁচি দিয়ে ওটাকে বের করে নেওয়া, তারপরে আপনার নাক বন্ধ হয়ে যাওয়া, যেন ওই অ্যাডভার্স যে ওয়েদার বা অ্যাডভার্স যে কন্ডিশনটা যেন ভিতরে না ঢুকে, এইভাবে তার একটা প্রোটেকটিভ মেকানিজম আছে। তো এটা একটা সবচেয়ে সিম্পল চিকিৎসা হইলো যে নাকটা ওয়াশ করা। আপনি যখন আমাদের যেমন আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের জন্য অজুর ব্যবস্থা করছেন, অজুর সময় আমরা নাকের মধ্যে পানি দিই, ঠিক তেমনি আমার অনেক রোগী যারা আসে আমাদের কাছে, আমি তাকে বলি যে আপনি হয় নর্মাল স্যালাইন অথবা খাওয়ার স্যালাইন অথবা এমনি নর্মাল পানি দিয়ে আপনি বারবার পানিটা নাকের ভিতরে টেনে ফেলে দেন, কারণ ওই যে ধুলাবালি বা যে অবাঞ্ছিত জিনিসটা আপনার নাকের মধ্যে ঝিল্লির মধ্যে বসে আছে, ওইটা আপনি ওয়াশ করে ফেলেন, তখন আপনার সাইনোসাইটিস বা নাকের সমস্যা, নাক বন্ধ হওয়া কমে যাবে। এবং আমার অনেক রুগী আছে যাদেরকে আমরা কোনো ওষুধ ছাড়াই শুধু নেজাল ডাউচিং দিয়ে ওয়াশ করেই তারা ভালো হয়ে যাচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে মাস্ক ব্যবহার করা, এটা খুব ইম্পর্টেন্ট, যেটার
প্রয়োজনীয়তাটা আমরা করোনার সময় এটা বুঝতে একেবারে পারছি। আমরা মানে এসেনশিয়াল পার্ট হয়ে গেছে আমাদের জি। স্যার। তার আগে আমরা যখন রোগীদেরকে মাস্ক ব্যবহার করতে অনেকেই দিতাম, স্যার তারা একটু হেজিটেট হেসিটেট করতে, রাইট। এখন কিন্তু অনেক নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে তারা ইউজ করে। রাইট স্যার, এটা খুব চমৎকার একটা কথা এবং আপনি এটা বলেছেন। অ্যালার্জির জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিশেষ করে protective আমাদের mechanism। আমরা যে আমাদের ঢাকা সিটির পলিউশন বা আপনি যেটা বললেন এরকম একটা পলিউটেড শহরে মাস্কের ব্যবহারটা খুবই খুবই প্রয়োজন, প্রয়োজন। খুব চমৎকার স্যার। আমরা একটু শেষের দিকে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, যে যেহেতু আমাদের আলোচনাটা নাক কান গলা নিয়ে, আমরা কানের সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক সময় রোগীরা বলে থাকেন যে হঠাৎ করে কান থেকে, যেটাকে আমরা মানে যেটাকে বাংলায় পুজ বলা হয়, এবং এই যে ব্যাপারটা হয় কান থেকে পুজ পড়ে বা পানি আসে বা এরকম স্যালাইভা টাইপের আসে, সেক্ষেত্রে স্যার আসলে আমাদের কি করণীয়, রোগীরা কি করবে? আসলে নাক কান গলাটা হয় কি একটার সাথে একটা, প্রত্যেকটাই সংযোগ আছে, কিন্তু নাকের সাথে কানের সাথে একটা সংযোগের সড়ক আমাদের আছে, ছোট্ট টিউব আছে। টিউব দিয়ে আমরা যখন, বিশেষ করে আমরা ফিল করি যখন আমাদের সর্দি হয়, তখন আমাদের কিন্তু কান বন্ধ হয়ে যায় টিউবটা বন্ধ হয়ে গেলে। আর নর্মাল টাইমে আমরা যখন একটু ঢোক গেলে ডিগ্লুটেশন করি, তখন কানের মধ্যে একটু পটপট আওয়াজ করে, বাতাস যায় কানের মধ্যে, বাতাস যায় কানটাকে ইজি করে দেয়। তো যখনই গরমের মধ্যে বিশেষ করে আপনার ফ্যানিনজাইটিস বা টনসিলাইটিস হইলে, তখন এই প্রদাহটা কান পর্যন্ত যায়। কান পর্যন্ত গেলে তখন কানের মধ্যে হয়তো পুষ জমলো বা পানি জমে গেল ভিতর দিয়ে, এটা কিন্তু বাইরে দিয়ে না, তখন ওই কি পুষটা আর এদিক দিয়ে বের হয়ে না হইতে পেরে, পর্দাটা যেহেতু খুবই পাতলা একটা অংশ, ওটা ছিদ্র হয়ে পুষটা ওদিক দিয়ে বের হয়ে আসে। যদি ওদিক দিয়ে বের হয়ে আসে, তাহলে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম আপনি যদি কানে আবার নতুন করে কোনো সমস্যা বা ইনফেকশন না হয় বাইরে দিয়ে বা ভিতর দিয়ে, তাহলে হয়তো এটা হিলিং হয়ে যায়। কিন্তু অনেক সময় এটা হিলিং হয় না, তখন ওই পর্দার মধ্যে একটা ছিদ্র থেকে যায়। থেকে গেলেই যখন আপনার তাইলে ভিতরের সাথে বাইরের একটা কমিউনিকেশন হয়ে গেল, যখনই এরকম কোনো পরিস্থিতিতে আপনি গোসল করলেন পানিতে ডুব দিয়ে, বাইরে থেকে পানি ঢুকলো বা কোনো ইনফেকশন হইলো, তখন যেহেতু ছিদ্র আছে ওদিক দিয়ে কানের মাঝখানে পানি চলে যায়, প্রোটেকশনটা নষ্ট হয়ে গেল, প্রোটেকশন নষ্ট হয়ে গেলো। তখনই দেখা গেলো কান দিয়ে পুষ পানি বের হয়। তো যখন এরকম পুষ পানি বের হয়, তখন আমরা সাধারণত রুগীদেরকে বলি যেগুলি ক্লিন করতে না। যখনই ক্লিন করে বা পরিষ্কার করতে যায় রুগীরা নিজেরা, তখন দেখা যায় যে আপনার নতুন করে সেই ইনফেকশন ঢুকাই দিচ্ছে। এবং দেখা যায় যে কানের পর্দাটা তো ছোট ছিদ্র ছিল, হয়তো সে খোঁচাখুচি করার কারণে এটা আরো বড় হয়ে গেছে। এবং এটা থেকে দেখা যায় যে মারাত্মক ইনফেকশন হয়, সেই ইনফেকশন আরও অনেক ধরনের ঝামেলার সৃষ্টি করতে পারে। তো সবচেয়ে ভালো হইলো যে যখনই কানের মধ্যে পুজ আসবে, বেটার পরিষ্কার না করা। আমাদের ওভার দ্য কাউন্টার বিভিন্ন ফার্মেসিতে কানের ড্রপ পাওয়া যায়, ফার্মেসির লোকেরা অনেকে জানে, সেই ধরনের কানের একটা ড্রপ ইউজ করা এবং সাথে একটা নাকের ড্রপও ব্যবহার করা দেখা যায়। এবং কিছু নিয়মকানুন মেনে চলা, পানি না ঢুকানো, গোসলের সময় একটু তুলা ভ্যাজেলিনে মাখিয়ে কানটা বন্ধ করে গোসল করা, কানের পুজগুলো পরিষ্কার না করা, 3-4টা কথা মানলেই দেখা যায় কানটা শুকনো হয়ে যাবে। শুকনো হইলে ওই পর্দাটা আবার নতুন করে জোড়া লেগে যাবে, তাতে আবার সে নর্মালসির মধ্যে চলে আসতে পারবে। কিন্তু আমাদের দেশের লোকজন বিনা কারণে অনেক সময় গোসলের আগে পরে কানটা পরিষ্কার করে, এটা খুবই বদ অভ্যাস। সুতরাং এই বদ অভ্যাসের কারণে কিন্তু আমাদের অনেক রোগী আছে যারা অনেক মানে গভীর থেকে গভীরতর সমস্যার মধ্যে চলে আসে। অর্থাৎ এই ছোট ছোট বিষয় পরিষ্কার না করাটা আমরা সবসময় রোগীদেরকে বলি। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, মানে এটা অনেকটা রিভার্স কথার মতো, মানে স্বাভাবিকভাবে এরকম হলে তো সবাই পরিষ্কার করতেই চাবে, এটাই স্বাভাবিক। কিন্তু একেবারে স্পেসিফিক আরেকটা জিনিস যে রোগীরা বলে যে কানের মধ্যে হলুদ হলুদ, এমনি নর্মালি যাদের অভ্যাস থাকে পরিষ্কার করতে হলুদ হলুদ তেল তেলে জিনিস আসে, কিন্তু এটা আমাদের একটা কানের নর্মাল জিনিস, আল্লাহ এই প্রোটেকশনটা আমাদেরকে দিয়ে দিছে। ওইটা থাকলে পরে পোকামাকড় বা অন্যান্য কোনো কিছু ঢুকে না, এটা ড্রেসিং হিসেবে কাজ করে। কিন্তু অনেকে ওইটা বারবার পরিষ্কার করতে দেখা যায় পরবর্তীকালে ফাঙ্গাস নিয়ে, ওইটাকে স্যার সে হয়তো ক্ষতিকর কিছু মনে করছে, কিন্তু আসলে সেটা আমাদের জন্য মানে সৃষ্টিকর্তা বলতে একটা প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল, সে হয়তো বুঝতেই পারতেছে না। স্যার আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাবো, কারণ যে তথ্যগুলো আপনি আজকে আমাদের সাথে শেয়ার করলেন প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ, এবং বিষয়গুলো অনেক ছোট্ট বিষয়, স্বাভাবিকভাবে মানে আমরা সচেতন না থাকার কারণে হয়তো এটা অনেক বড় একটা সমস্যার সৃষ্টি হয়, তার পরবর্তীতে হয়তো রোগীদের অনেক বেশি কষ্ট পেতে হয়। স্যার আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি আপনার কাছে একেবারে স্পেসিফিক আমাদের দর্শকদের জন্য এই গরমে আসলে নাক কান গলার সমস্যার ক্ষেত্রে একেবারে মৌলিক ক্ষেত্রে তারা আসলে কি করবে, কি ধরনের প্রোটেকশন নেবে, এটা যদি আপনি আপনার পক্ষ থেকে একটু বলেন স্যার প্লিজ। প্রথম প্রোটেকশন হলো যে আপনি ম্যাক্সিমাম টাইমে ইনডোর থাকার চেষ্টা করবেন, কারণ বাইরে প্রচণ্ড টেম্পারেচারে বিভিন্ন সমস্যা হবেই, আপনার শরীরে পানি কমে যাবে, ধুলাবালি ঢুকবে, এগুলো আপনার আমরা এতক্ষণ যে আলাপ করলাম সেগুলো। তাহলে ইনডোরে থাকার চেষ্টা করেন। ইনডোরে থাকলেও কিন্তু আপনি প্রচুর পরিমাণ পানি খাবেন। তো পানি বলতে আমরা শুধু প্লেন ওয়াটারই বুঝি, আপনি যদি আবার পানীয় জাতীয় জুস বা অন্যান্য জিনিস খান,
এগুলো আপনার বডিতে কিন্তু পানির কনসেন্ট্রেশনটা বাড়ায় দেবে। কিন্তু আমরা চাচ্ছি যে কনসেন্ট্রেশন না বাড়ুক, পানি জাতীয় জিনিস খাচ্ছে। সুতরাং শুধু নর্মাল টেম্পারেচারে যেসব পানি, সাদা পানি, সেটাই আপনি খান বেশি বেশি করে। আর যদি বাইরে যান তাইলে আপনি অবশ্যই ছাতা বা ওই ধরনের কোনো প্রোটেকশন নিয়ে যাবেন, মাস্ক ব্যবহার করবেন এবং সবসময় ঢিলা ঢালা কাপড় চোপড় পরে আপনি বাইরে যাবেন। আর যতক্ষণ সম্ভব কম সময় বাইরে থাকা যায় ততই ভালো। তো এই জিনিসগুলো আপনাকে, আর যদি বাইরে থেকে এসে ঘরে ঢোকা মাত্রই আপনি চেষ্টা করবেন যে কিছু পানি খেয়ে আপনার যে পানিটা অলরেডি বাইরে ঘোরাঘুরি করার কারণে কমে গেছে সেটা আবার পূরণ করে নেওয়া। সুতরাং প্রচুর পরিমাণ পানি খেতে হবে। অ্যাটলিস্ট ধরেন আপনাকে এই 10-15 লিটার পানি খাওয়া উচিত প্রতিদিন এই গরমে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তীতে আরও কোনো বিষয়ে আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ডক্টর টিভির বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য সমাধানে, এবং আজকের আলোচনার বিষয় ছিল গরমে নাক কান ও গলা রোগের উল্লেখযোগ্য সমস্যা প্রতিকার, প্রেজেন্টেড বাই ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাওয়ার্ড বাই মেরো ক্লাব। আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মাহমুদুল হাসান স্যার, নাক কান রোগ গলা বিশেষজ্ঞ এবং সাবেক পরিচালক, নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। স্যারের যেই কথাগুলো আমরা শুনলাম, যে আসলে একটু সচেতনতা, একটু চৌকস থাকা এবং খুব ছোট্ট ছোট্ট বিষয়গুলো সম্পর্কে খেয়াল রাখলে কিন্তু আমাদের নাক কান রোগ গলা রোগের যেই জটিলতাগুলো নিয়ে এখন রোগীরা অনেক বেশি ভুগছেন, সেই জায়গা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া সম্ভব। ভবিষ্যতে আমরা আরও বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন।